বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা কলেজ কর্তৃক নির্দেশিত অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের এই ক্লাসটি অনার্স প্রথম বর্ষ শিক্ষার্থীদের জন্য নির্দেশিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং আমার সকল দর্শক, আসসালামু আলাইকুম। আমি ঢাকা কলেজের প্রাণীবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক। আশা করছি আমার শিক্ষার্থীবৃন্দ তোমরা সকলেই শারীরিক এবং মানসিকভাবে সুস্থ আছো, নিরাপদভাবে ঘরে অবস্থান করছো, যথাযথভাবে স্বাস্থ্যবিধি নিয়ম মেনে চলছ। আমাদের আজকের এই ক্লাসটি গত ক্লাসের ধারাবাহিকতা। গত ক্লাসে আমরা প্রোটোজোয়া এবং মেটাজোয়ান ননকর্ডেটস যে কোর্স, সেখান থেকে যার কোর্স কোড ছিল ACZ102, তো সেই কোর্সের অন্তর্ভুক্ত একটি বিশেষ প্রাণী প্যারামেশিয়াম নিয়ে পাঠ আলোচনা করছিলাম। তো সেখানে তার শেষ অংশটি, যেটি প্রজনন বিষয়ক অংশটি ছিল, সেটি আমাদের বাকি ছিল। তো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ প্যারামেশিয়ামের প্রজনন একটি বিশেষ ধরনের প্রসেস, যেটি অন্য কোনো প্রাণীতে সহজে দেখা যায় না। তো সে কারণে আজ আমরা সেই প্যারামেশিয়ামের বাকি অংশ নিয়ে আলোচনা করব। তো চলো বোর্ডে দেখি। তো রিপ্রোডাকশন অফ প্যারামেশিয়াম বা প্যারামেশিয়ামের প্রজনন। প্যারামেশিয়ামের প্রজনন বলতে আমরা কি বুঝি? প্রজনন হচ্ছে এমন একটি প্রক্রিয়া প্রতিটি প্রাণীর জন্য যেটি অপরিহার্য একটি বিষয়, এবং এই প্রজননের মাধ্যমে প্রতিটি প্রাণী বা জীব তাদের অবিকল প্রতিনিধি পৃথিবীতে রেখে যেতে সক্ষম হয়। তো এই হচ্ছে প্রজনন। প্রতিটি প্রাণীর যে প্রজনন প্রক্রিয়া সম্পন্ন হয়, সেখানে দুইটি বা এক বা একাধিক অথবা যে কোনো একটি প্রজনন প্রক্রিয়া হয়ে থাকে। তো প্যারামেশিয়ামের ক্ষেত্রে প্রজনন প্রক্রিয়া দুইটি উপায়ে সংঘটিত হয়। একটি হচ্ছে বাইনারি ফিশন বা অযৌন প্রজনন প্রক্রিয়া, আরেকটি হচ্ছে যৌন প্রজনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন। তো প্রথমে যেটা আসি আমরা অযৌন প্রজনন বা বাইনারি ফিশন। এখানে আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি, সেখানে আমরা কি দেখতে পাচ্ছি যে একটি প্যারামেশিয়াম ক্রমান্বয়ে কতগুলি ধাপ বা পর্যায়ের মধ্য দিয়ে অবশেষে দুইটি প্যারামেশিয়ামে বা দুইটি অপত্য প্যারামেশিয়ামের জন্ম দিয়েছে বা সৃষ্টি করেছে। তো এক্ষেত্রে সাধারণভাবে প্যারামেশিয়ামের স্বাভাবিক অবস্থায় সাধারণত অনুপ্রস্থ বা দ্বিবিভাজন পদ্ধতিতে অযৌন প্রজনন প্রক্রিয়া সম্পাদন করে থাকে। তো শুরুতেই প্যারামেশিয়াম এই প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ বন্ধ করে দেয়, এবং তাদের ওরাল গ্রুপ যেটা থাকে, এদিকে একটা ওরাল গ্রুপ থাকে প্রতিটি প্যারামেশিয়ামের, এই ওরাল গ্রুপটি তাদের বিলুপ্ত হয়ে যায়। তারপরে তাদের মাইক্রোনিউক্লিয়াস, আমরা জানি যে এখানে দুইটি নিউক্লিয়াস থাকে, একটি ম্যাক্রো এবং একটি মাইক্রো। ম্যাক্রোটি হচ্ছে বড় এবং মাইক্রো হচ্ছে আকারে ছোট। তো মাইক্রোনিউক্লিয়াস মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়, যদিও তাদের নিউক্লিয়ার পর্দা বিভাজিত হয় না। আর ম্যাক্রোনিউক্লিয়াসটি বড় যেটা, সেটা অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। অতঃপর একটি অপত্য মাইক্রোনিউক্লিয়াস ও একটি অপত্য ম্যাক্রোনিউক্লিয়াস দেহের সম্মুখভাগে এবং অপর অপত্য মাইক্রো ও ম্যাক্রোনিউক্লিয়াস দ্বারা পশ্চাৎভাগে সরে যায়। ছবিতে তোমরা দেখো যে মাইক্রোনিউক্লিয়াস এবং ম্যাক্রোনিউক্লিয়াস দেহের অগ্র এবং পশ্চাৎ দুই দিকে সরে যাচ্ছে।
অর্থাৎ এখানে একটা ডিভিশন হচ্ছে। তো যাই হোক, এখানে প্রায় একই সাথে আদি সাইটোস্টোম যেটা, সেটা কি হচ্ছে, সাইটোফাইরিংস থেকে বাডিংয়ের ফলে একটি সাইটোস্টোম এবং সাইটোফাইরিংস সৃষ্টি হয়, মানে নতুন করে একটি সাইটোফাইরিংস এবং সাইটোস্টোম তৈরি হয়, এবং পশ্চাৎ প্রান্ত থেকে সৃষ্ট প্যারামেসিয়াম নতুন সৃষ্ট সাইটোস্টোম এবং সাইটোফাইরিংস প্রাপ্ত হয়। অর্থাৎ এখানে কিন্তু তাদের সাইটোফাইরিংস এই অংশটা ছিল, বাট নতুন যে তৈরি হচ্ছে প্যারামেসিয়াম, সেখানে আবার নতুনভাবে তাদের ওই সাইটোফাইরিংস এবং সাইটোস্টোম তৈরি হয়। এবং বাই দিস টাইম কী হয়, দেহের মধ্যাংশের দুই দিকের অনুপ্রস্থ খাঁজের সৃষ্টি হয়। এই যে একটা প্যারামেসিয়াম, এই মাঝখানে তাদের একটি খাঁজের অংশের মতো সৃষ্টি হচ্ছে, এবং এই অপত্য সন্তানদ্বয় কী করছে, ওরাল গ্রুপ ধারণ করে এবং বিচ্ছিন্ন হয়ে স্বাধীনভাবে জীবনযাপন শুরু করে। অবশেষে এই দুটি একটি থেকেই তারা দুই ভাগ হয়ে যায় এবং দুটি স্বাধীনভাবে তাদের জীবনযাপন শুরু করে। দ্বিবিভাজন অর্থাৎ একটির থেকে দুইটি, অর্থাৎ যে প্যারেন্ট প্যারামেসিয়াম সেটি তাদের মাইক্রো নিউক্লিয়াস এবং ম্যাক্রো নিউক্লিয়াসের বিভাজনের মাধ্যমে দুইটি নতুন কোষের জন্ম দেয়। বুঝতে পেরেছ নিশ্চয়ই তোমরা? তো এখানে একটি ব্যাপার রয়েছে যে প্রতিটি অপত্য যে প্যারামেসিয়ামগুলি রয়েছে তাদের কিন্তু মানে বিভাজিত হওয়ার পূর্ব থেকে কিন্তু তাদের কি হচ্ছে, যে প্রয়োজনীয় অঙ্গাণুগুলি সেগুলি কিন্তু তৈরি হয়ে যায়। যদিও ছবিতে এগুলি দেখানো হয়নি, কারণ এটা মেইন অংশই হচ্ছে তোমার একটা প্যারামেসিয়াম কীভাবে দ্বিধা বিভক্ত হয়ে দুইটি প্যারামেসিয়ামে পরিণত হয়। তা সেক্ষেত্রে এখানে প্রয়োজনীয় যে অঙ্গাণুগুলি থাকে প্যারামেসিয়ামের, যেখানে আমাদের প্যারামেসিয়ামের আগের একটি চিত্র ছিল, এবং এখানে দেখো যে তার বিভিন্ন ধরনের অঙ্গগুলি, এগুলি কিন্তু বাই দিস টাইম এগুলির এই প্রসেসের সাথে সাথেই ওই যে বিভিন্ন ধরনের তার যে ইন্টারনাল মরফোলজি যে ক্যারেক্টার্সগুলো বা অংশগুলো থাকে সেগুলি তৈরি হতে থাকে। এবং সম্মুখ প্রান্ত থেকে সৃষ্ট অপত্য প্যারামেসিয়ামকে বলা হচ্ছে প্রোটার, এবং পশ্চাৎ প্রান্ত থেকে সৃষ্ট যে প্যারামেসিয়াম তাকে বলে অপিস্থি। অর্থাৎ একটি হচ্ছে প্রোটার আর একটি হচ্ছে অপিস্থি। সম্মুখ প্রান্ত ছিল এটি এবং পশ্চাৎ প্রান্ত ছিল এটি, এই যে প্যারামেসিয়ামের সম্মুখ এবং পশ্চাৎ প্রান্ত। তো দুটি এভাবে নামকরণ করা হয়ে থাকে। এবং দ্বিবিভাজন প্রক্রিয়া সম্পূর্ণ করতে কত সময় লাগে তা নির্ভর করে পরিবেশ এবং তাপমাত্রার উপর। সাধারণত 30 মিনিট থেকে 2 ঘন্টার মধ্যেই কিন্তু এই প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে থাকে। একটি প্যারামেসিয়াম থেকে সৃষ্ট সকল প্যারামেসিয়ামকে একত্রে কি বলে, ক্লোন। অর্থাৎ যেহেতু একই রকম দেখতে, ক্লোনের নাম তোমরা নিশ্চয়ই শুনেছ, একদম মানে হুবহু যে রূপ সেটাকে বলে ক্লোন। এবং দ্বিবিভাজন প্রক্রিয়া অনন্তকাল ধরে কিন্তু চলে না। কয়েকটি প্রজন্ম এভাবে বংশ বিস্তার করার পরে তারা কিন্তু যৌন প্রজননের আশ্রয় নেয়, কেননা ওই সময় এরা সজীবতা হারিয়ে ফেলে এবং তাদের কর্মক্ষমতা হ্রাস পায় এবং তাদের নিউক্লিয়াসেও ক্ষয়ের চিহ্ন দেখা যায়। তোমরা কি বুঝতে পেরেছো কি বললাম আমি শেষ কটি লাইনে? শেষ কটি লাইনে আমি যা বললাম তা হচ্ছে যে এই প্যারামেসিয়ামের যে দ্বিবিভাজন প্রসেসটা, এটি অনন্তকাল ধরে চলে না। বিকজ অফ বারবার এই দ্বিবিভাজন হতে 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 এই প্যারামেসিয়ামের যে সেল থাকে সেগুলি কিন্তু ক্লান্ত হয়ে যায় এবং এদের যে কর্মক্ষমতা সেটি হ্রাস পায়, এবং যে এই একই নিউক্লিয়াস বারবার বিভক্ত হতে হতে কী হয়, তাদের ক্ষয়ের চিহ্ন দেখা যায়। সো তখন এই বাইনারি ফিশন না হয়ে তখন এই যে নতুন নতুন যে প্যারামেসিয়ামগুলি তৈরি হলো তারা কিন্তু আবার অন্য একটা প্রসেসে তাদের প্রজনন কার্য সম্পাদন করতে থাকে, এবং সেটা হচ্ছে কি, যৌন প্রজনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন। এবং এটা একটি বিশেষ প্রক্রিয়া, এবং এই প্রক্রিয়াটার নাম হচ্ছে কনজুগেশন প্রসেস। তো আসো এই কনজুগেশন প্রসেসে কিভাবে একটি প্যারামেসিয়াম একাধিক নতুন প্যারামেসিয়ামের জন্ম দেয় বা সৃষ্টি করে তা আমরা দেখি। যৌন প্রজনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন এটি হচ্ছে কখন ঘটে, আমরা দেখলাম যে এটা দ্বিবিভাজন করতে করতে যখন ক্লান্ত হয়ে যায় একটি প্যারামেসিয়াম তখন এই প্রসেসটি সম্পাদিত হয়। এবং এই যে কনজুগেশন প্রক্রিয়া, এই কনজুগেশন প্রক্রিয়ার যে মূল কথা সেটি হচ্ছে যে এই প্যারামেসিয়ামগুলি দুইটি প্যারামেসিয়াম একত্রে কাছে আসে এবং তাদের মাইক্রো নিউক্লিয়ার যে পদার্থগুলো সেগুলো কি, যে মাইক্রো নিউক্লিয়াস এবং ম্যাক্রো নিউক্লিয়াস, এইগুলি কিন্তু কি করে, তাদের মধ্যে আদান প্রদান হয় এবং তার ফলেই কিন্তু তার পরিশেষে পরিণতিতে
কয়েকটি নতুন প্যারামেসিয়াম তৈরি হয়। তা যা হোক, তো এই কনজুগেশন কাকে বলে এটা কিন্তু সংজ্ঞা হিসাবে তোমাদের আসতে পারে। তো কনজুগেশন কি? যখন দুটি প্রাণী কাছাকাছি আসার মাধ্যমে তাদের মাইক্রো যে নিউক্লিয়ার যে পদার্থ সেগুলি বিনিময় করে এবং একাধিক পরস্পর আলাদা হয়ে যায় এবং পরবর্তীতে নতুন প্যারামেসিয়াম বা নতুন প্রাণী জন্ম দেয়। সেই প্রসেসকে বলা হচ্ছে কি? এই যে কনজুগেশন প্রক্রিয়া। তো এই কনজুগেশন প্রক্রিয়ার যে প্রসেসটা এটি কিন্তু কয়েকটি ধাপের মাধ্যমে সম্পন্ন হয়। দেখো, আমি তীর চিহ্নর মাধ্যমে এই প্রসেসের বিভিন্ন পর্যায়গুলি কিন্তু আমি দেখিয়েছি। তা আমরা এক এক করে এই পর্যায়গুলি বর্ণনা করি এবং ছবির সাথে আমরা মিলিয়ে নিই যে এই কীভাবে কনজুগেশন প্রসেসটি সম্পাদিত হয়ে থাকে। তো এই প্রসেসটি সম্পাদিত হওয়ার সময় প্রথমে কি হয়? দুইটি প্যারামেসিয়াম কিন্তু কি করে? নাম্বার 1 আমি বলি, কনজুগেশন কালে দুইটি প্যারামেসিয়াম খুব কাছাকাছি আসে। এখানে কিন্তু দুইটি প্যারামেসিয়াম এবং প্রতিটি প্যারামেসিয়ামে মাইক্রো এবং ম্যাক্রো যে নিউক্লিয়াস তারা কিন্তু রয়েছে। আচ্ছা, কনজুগেশন কালে দুইটি প্যারামেসিয়াম খুব কাছাকাছি আসে এবং অঙ্কীয় তল বা ওরাল তল বরাবর তারা মিলিত হয়। এখানে কিন্তু তাদের ওরাল গ্রুপগুলো ছিল, এই যেখানে যে ওরাল গ্রুপ, সেই ওরাল গ্রুপ বরাবর তারা দুইটি প্যারামেসিয়াম কাছাকাছি আসে এবং তাদের এই প্রক্রিয়াটি কনজুগেশন প্রক্রিয়াটি সম্পন্ন না হওয়া পর্যন্ত কিন্তু তারা একত্রে সংযুক্তই থাকে এবং এদের প্রত্যেকটি প্যারামেসিয়ামকে কি বলে? যেহেতু এরা কনজুগেশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তাই এদেরকে আলাদা করে প্রত্যেকটি প্যারামেসিয়ামকে বলা হয় কনজুগ্যান্ট। ঠিক আছে? কনজুগ্যান্ট বা গ্যামেটোসাইট এদেরকে বলা যায়। তা ওরাল গ্রুপের মাধ্যমে তাদের সংযুক্তি সাধিত হয় এবং সংযুক্ত স্থলের যে পেলিকেল আবরণ সেটি কিন্তু কি হয়ে যায়? বিলুপ্ত হয় এবং প্রোটোপ্লাজমীয় যোজকের সৃষ্টি করে এবং একটি যোজক একটি সংযোগ স্থল তৈরি করে এবং সংযুক্ত অবস্থায় কনজুগেন্ট দুটি কিন্তু গমনে সক্ষম, অর্থাৎ এরা নড়তে বা চড়তে পারে। এই অবস্থায় এদের নিউক্লিয়াসের মধ্যে নানান ধরনের জটিল পরিবর্তন সাধিত হয় এবং যে পরিবর্তনগুলি সাধিত হয় সেগুলি হচ্ছে যে কি হয়? যেমন প্রতিটি কনজুগেন্টের মাইক্রোনিউক্লিয়াস পরপর 2 বার বিভাজিত হয়, যার একটি মায়োটিক ধরনের, ফলে 4টি হ্যাপ্লয়েড অপত্য মাইক্রোনিউক্লিয়াই গঠিত হয়। দেখো তোমরা ছবিতে, যেখানে মাইক্রোনিউক্লিয়াসগুলি কি হচ্ছে? দ্বিধাবিভক্ত হচ্ছে এবং কয়টি তৈরি হচ্ছে? 4টি মাইক্রোনিউক্লিয়াই বা হ্যাপ্লয়েড অপত্য মাইক্রোনিউক্লিয়াই গঠিত হচ্ছে। আচ্ছা, এবার নেক্সট আসি যে এই প্রোনিউক্লিয়াসটিকে স্থির প্রোনিউক্লিয়াস বা স্টিপোনিউক্লিয়াস বলে এবং যে ক্ষুদ্রাকার যে পরিযায়ী মানে যারা এক জায়গা একটি প্যারামেসিয়াম থেকে অন্য প্যারামেসিয়ামে গমন করে, হ্যাঁ, এখান থেকে এখানে আসছে আর এরা এখান থেকে ওখানে যাচ্ছে, দুইটি প্যারামেসিয়ামের মাইক্রোনিউক্লিয়াসগুলি তাদের আদান প্রদান করছে। তো যেটি স্থির থাকে, এই যে বড় নিউক্লিয়াসটা একটি স্থির থাকে এবং এটাকে বলা হচ্ছে স্টিপোনিউক্লিয়াস। আর যেটি ক্ষুদ্রাকার নিউক্লিয়াস, এই যে ক্ষুদ্রাকার নিউক্লিয়াস ছিল, এই ক্ষুদ্রাকার নিউক্লিয়াসটি কিন্তু বিভক্ত হয়েছে এবং এরা কিন্তু পরিযায়ী প্রোনিউক্লিয়াস বা এইগুলোকে বলা হচ্ছে পুরুষ প্রোনিউক্লিয়াস। ক্লিয়ার? এবার নেক্সট, অতঃপর প্রতিটি কনজুগেন্টের পরিযায়ী যে নিউক্লিয়াস, পরিযায়ী মানে যারা পরিভ্রমণ করছে, অর্থাৎ এক জায়গা থেকে আর এক জায়গায় গমন করছে, সেই জন্য এদেরকে বলা হচ্ছে পরিযায়ী নিউক্লিয়াস, অপর কনজুগেন্টের স্ত্রী নিউক্লিয়াসের সন্নিকটে বা কাছে গমন করে বা যায় এবং মিলিত হয়ে ডিপ্লয়েড জাইগোট নিউক্লিয়াস তৈরি করে এবং এটাকে বলা হয় সিনক্যারিয়ন প্রোনিউক্লিয়াস। তো এই প্রক্রিয়াকে বলা হয় অ্যামফিমিক্সিস। তো এটা তোমাদের একটা জুলজিক্যাল কোড যে অ্যামফিমিক্সিস কি? অ্যামফিমিক্সিস হচ্ছে যখন পরিযায়ী নিউক্লিয়াস একটি কনজুগেন্ট থেকে অন্য কনজুগেন্টের স্থির নিউক্লিয়াসের সন্নিকটে গমন করে এবং মিলিত হয়ে ডিপ্লয়েড জাইগোট নিউক্লিয়াস তৈরি করে, সেই যে প্রসেস তাকে বলে অ্যামফিমিক্সিস। নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে যে অ্যামফিমিক্সিস কাকে বলে? আচ্ছা, এবার আসো নেক্সট। এই জাইগোট নিউক্লিয়াস যেটা ডিপ্লয়েড,
এই যে জাইগোট নিউক্লিয়াস যেটি ডিপ্লয়েড সেটি কি হচ্ছে, কনজুগেন্ট দুটি পরস্পর থেকে এরপর বিচ্ছিন্ন হয়ে যায়। এই দুইটি মাইক্রোনিউক্লিয়াসগুলি আদান প্রদানের পরে এখানে কয়টি প্যারামেশিয়াম ছিল? দুইটি, তাই না? এই দুইটি প্যারামেশিয়াম তাদের মাইক্রোনিউক্লিয়ার পদার্থের আদান প্রদান শেষ হয়ে যাওয়ার পরে তারা কি হচ্ছে, একদম সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। এই যে আলাদা হয়ে গেল, দুইটি আলাদা হয়ে গেল। এবং এই বিচ্ছিন্ন কনজুগ্যান্ট দুইটিকে কি বলে? এক্স কনজুগ্যান্ট। প্রথম ছিল শুধু কনজুগ্যান্ট, এবং যখন তারা মিলিত হওয়ার পরে আলাদা হয়ে যায় তখন তাদেরকে বলা হচ্ছে এক্স কনজুগ্যান্ট। তো এক্স কনজুগ্যান্ট, এখন আমরা একটা কনজুগ্যান্টের ইয়েটা দেখব, চিত্রের মাধ্যমে আমরা বর্ণনা করব, এবং আরেকটি যেটা এক্স কনজুগেন্ট সেটাও কিন্তু এই একই প্রসেসে এই পদ্ধতিটা অবলম্বন করবে। তাহলে এটা দিয়ে যা হচ্ছে 4টা, এবং এটা দিয়েও কিন্তু এই 4টা নতুন জেনারেশন বা নতুন প্যারামেসিয়াম তৈরি হবে। তো আমরা একটার বর্ণনা করছি, ঠিক আছে? তো এই গেল যে নতুন যে এক্স কনজুগেন্ট প্যারামেসিয়ামটি, এটি কি হচ্ছে? এক্স কনজুগেন্ট জাইগোট সিনকারিয়ন প্রো নিউক্লিয়াস পরপর 3বার বিভাজিত হয়। এটি বারবার বিভাজিত হতে থাকে। কতবার? 3বার। এবং 8টি মাইক্রোনিউক্লিয়াস সে উৎপন্ন করে। 1 2 3 4 এভাবে 4 থেকে 5 6 7 8, এবং এভাবে 2বার করার পরে তার 8টি নিউক্লিয়াস তৈরি হবে। এবং একই সাথে মূল যে ম্যাক্রোনিউক্লিয়াস, মূল ম্যাক্রোনিউক্লিয়াস কোনটা? যে বড় ম্যাক্রোনিউক্লিয়াসটি, বড় যেটা, সেই ম্যাক্রোনিউক্লিয়াসটি কিন্তু কী হবে? ক্ষয় পেতে থাকে। দেখো এখানে কিন্তু নাই, অর্থাৎ এগুলি ক্ষয় পেয়ে গেছে বা এগুলি মানে বিলীন হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। এবং 8টি মাইক্রোনিউক্লিয়াসের মধ্যে কি হয়? 4টি মাইক্রোনিউক্লিয়াসের মধ্যে তারা কি করে? 4টি ম্যাক্রোনিউক্লিয়াসে পরিণত হয়। 8টির মধ্যে 4টি ম্যাক্রোনিউক্লিয়াসে পরিণত হয়, এবং এর মধ্যে 3টি ক্ষয়প্রাপ্ত এবং 1টি কার্যকর থাকে। ঠিক আছে? যে 4টি যে ম্যাক্রোনিউক্লিয়াসে পরিণত হলো, এই 4টির মধ্যে কিন্তু শুধুমাত্র 1টি কার্যকর থাকবে, বাকি 3টি কিন্তু নষ্ট হয়ে যাবে বা ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে। তো এখন এই যে নেক্সট কি হচ্ছে? দেখো মাইক্রোনিউক্লিয়াসটি বিভাজিত হয়, আবার এটি কিন্তু বিভাজিত হলো, বিভাজিত হয়ে এখানে বিভাজন সংঘটিত হলো। ফলে প্রতিটি এক্স কনজুগেন্ট থেকে 2টি করে প্যারামেসিয়ামের উদ্ভব হলো। 2টি করে প্যারামেসিয়াম, এই চিহ্নটা এখান থেকে আসবে, একটু ভুল হয়েছে মনে হয়, এখান থেকে আসবে এটা। হ্যাঁ, প্যারামেসিয়াম উদ্ভব হয়। সৃষ্ট 2টি প্যারামেসিয়ামের প্রত্যেকটিতে কি হচ্ছে? 2টি ম্যাক্রোনিউক্লিয়াস ও 1টি মাইক্রোনিউক্লিয়াস থাকে। এই যে 2টি ম্যাক্রো এবং 1টি মাইক্রোনিউক্লিয়াস থাকে। এক্স কনজুগেন্ট হতে সৃষ্ট যে প্যারামেসিয়াম, এর মাইক্রোনিউক্লিয়াসে আবার বিভাজন হয়, এবং এই দুটির মধ্যে আবার বিভাজন সম্পন্ন হয়, এবং সাইটোসোমের বিভাজনও সংঘটিত হয়। ফলে 4টি প্যারামেসিয়ামের সৃষ্টি হয়। 1 2 3 4টি প্যারামেসিয়ামের সৃষ্টি হয়, যার প্রতিটিতে কি থাকে? 1টি মাইক্রোনিউক্লিয়াস এবং 1টি ম্যাক্রোনিউক্লিয়াস। অর্থাৎ সংশ্লেষ শেষে প্রতিটি এক্স কনজুগেন্ট থেকে 4টি অপত্য প্যারামেসিয়ামের জন্ম হয়। 1 2 3 4টি নতুন অপত্য প্যারামেসিয়াম বা নিউ জেনারেশন, যারা নিউ প্যারামেসিয়াম তৈরি হলো। তো এই হচ্ছে কনজুগেশন প্রক্রিয়ার বর্ণনা বা প্রসেস বা বিভিন্ন পর্যায় বা ধাপগুলি। তো তোমরা এগুলো একটু ছবি এঁকে পরিষ্কারভাবে ছবিগুলি এঁকে তোমরা একটু বোঝার চেষ্টা করবে যে কোন নিউক্লিয়াসগুলি বিভক্ত হচ্ছে এবং কোন নিউক্লিয়াসগুলি স্থির থাকছে, কখন নিউক্লিয়াসগুলির মধ্যে কয়েকটি ধ্বংস হয়ে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে বা ক্ষয় হয়ে যাচ্ছে, বাকি একটি করে থাকছে, সেগুলি আবার পরবর্তীতে 2 ভাগে বিভক্ত হয়ে একাধিক প্যারামেসিয়ামের জন্ম দিচ্ছে। তো একটা কোশ্চেন থাকে যে এই কনজুগেশনের তাৎপর্য কী, কেন এই কনজুগেশন ঘটে? এখানে কিন্তু একটি বিশেষ কতগুলি কারণ রয়েছে যে কারণে এই কনজুগেশন প্রসেসটি সম্পন্ন হয়ে থাকে। তো কনজুগেশন বা সংশ্লেষণ, এটাকে বাংলায় কিন্তু সংশ্লেষ বলে। সংশ্লেষের তাৎপর্য সম্পর্কে কিন্তু বিজ্ঞানীদের মধ্যে নানান মতভেদ দেখা যায়। তবে যা হোক, কয়েকটি অনেক বিজ্ঞানী কতগুলি মানে কারণ বর্ণনা করেছেন। যেমন নাম্বার 1 হচ্ছে সজীবতা আনয়ন, হ্যাঁ, যেটাকে বলে রিজুভেনেশন, অর্থাৎ দ্বিবিভাজন প্রক্রিয়ায় বলেছি আমি এটা বর্ণনা করার সময়, যে দ্বিবিভাজন প্রক্রিয়াতে যখন বারবার দীর্ঘকাল ব্যাপী যখন চলতে থাকে, তখন শেষের দিকে প্যারামেসিয়াম কী করে? তার সজীবতা হারিয়ে ফেলে এবং তাদের কর্মক্ষমতা নষ্ট হয়ে যায়, এবং কি হয়?
মাইক্রোনিউক্লিয়াসে যে ম্যাক্রোনিউক্লিয়াস যেটা, সেটার মধ্যে কিন্তু একটা ক্ষয়ের চিহ্ন দেখা যায় এবং পরিশেষে কি হয়, বংশ বিস্তারটাই তাদের বন্ধ হয়ে যায়। তারপরে তারা আকারে মানে হ্রাসপ্রাপ্ত হয়ে যায় এবং অনেক সময় পরিশেষে দেখা যাচ্ছে সেগুলি মারা যায়। তো সংশ্লেষ বা কনজুগেশনের ফলে এই প্যারামেসিয়ামগুলির মধ্যে কি আসে, একটা সজীবতা আসে। হ্যাঁ, নাম্বার 2, নিউক্লিয়াসের পুনর্বিন্যাস। এবং এর ফলে কি হয়, আমরা জানি যে কনজুগেশন মানেই হচ্ছে যে মাইক্রোনিউক্লিয়ার পদার্থগুলির স্থান বিনিময় এবং সেখানে ডিভিশনও হয়। তো সেক্ষেত্রে নিউক্লিয়াস কী হচ্ছে, সংশ্লেষের সময় নিউক্লিয় বস্তুসমূহের পুনর্বিন্যাস ঘটে। খুব সম্ভবত উপর্যুপরি দ্বিবিভাজনের ফলে ম্যাক্রোনিউক্লিয়াস তার শারীরবৃত্তীয় কাজকর্ম চালাতে যখন অক্ষম হয়ে পড়ে, কিন্তু সংশ্লেষ প্রক্রিয়া তখন এই নতুন কর্মক্ষম এবং সজীব যে মাইক্রোনিউক্লিয়াসটি গঠিত হয় তা কিন্তু খুবই কেমন থাকে, অনেক সজীব থাকে। আচ্ছা, নাম্বার 3 হচ্ছে বংশগতির প্রকরণ, অর্থাৎ ইংরেজিতে যেটাকে বলে হেরিডিটারি ভ্যারিয়েশন। দ্বিবিভাজন প্রক্রিয়া হেরিডিটারি বা বংশগতি বস্তু কিন্তু সম্পূর্ণ অবিকৃত এবং অপরিবর্তিত অবস্থায় নতুন যে প্যারামেসিয়াম তাদের মধ্যে সঞ্চারিত হয়, অর্থাৎ একই জিনিস। কিন্তু এখানে কি হচ্ছে দেখো, মাইক্রোনিউক্লিয়ার পদার্থ যেহেতু আদান প্রদান হয়, বস্তুর আদান প্রদান এবং এখানে মিশ্রণ ঘটে। হ্যাঁ, একটি আরেকটির মধ্যে আসছে, এটি আবার অন্যটির মধ্যে যাচ্ছে। তো যে ফলে কি হয়, এই সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে কি হয়, তাদের যে আদান প্রদানের ফলে তাদের সক্রিয়তা, সজীবতা এবং ভিন্ন প্রকরণের উদ্ভব হয়, যার ফলে কী হয়, পরিবেশের সাথে মানিয়ে চলতে তাদের কোনো রকমেরই অসুবিধা হয় না। তো মোটামুটি এই 3টি তাৎপর্য তোমরা জেনে রাখতে পারো। তো এই প্যারামেসিয়ামের এই 2 রকমের প্রজনন ছাড়াও আরও কতগুলি বিচ্ছিন্ন প্রজনন প্রক্রিয়া রয়েছে, যেগুলি প্যারামেসিয়ামের যে আমরা বেশ কতগুলি প্রজাতি দেখেছিলাম গত ক্লাসে, সেই বিভিন্ন ধরনের প্রজাতির মধ্যে সেই প্রজনন প্রক্রিয়াগুলি দেখা যায়। যেমন একটি রয়েছে অটোগ্যামি বা স্বনিষেক। ডিলার 1936 সালে প্যারামেসিয়াম যে অরেলিয়া একটি স্পিসিস, সেটার সংশ্লেষের ন্যায় নিউক্লিয় বস্তুর পুনর্গঠন প্রক্রিয়া ঘটে বলে উল্লেখ করেন। তিনি ওই ধরনের প্রক্রিয়াকে স্বনিষেক বা অটোগ্যামি বলেছেন। স্বনিষেকের ক্ষেত্রে একই প্যারামেসিয়াম থেকে সৃষ্ট অপত্য নিউক্লিয়াসের মধ্যে একটি মিশ্রণ ঘটে, এটাই হচ্ছে অটোগ্যামি বা স্বনিষেক। আচ্ছা, আরও এক ধরনের প্যারামেসিয়ামের মধ্যে আরও এক ধরনের মানে কি বলে প্রজনন প্রক্রিয়া দেখা যায়, যেটাকে বলে সাইটোগ্যামি। এখানে একজন বিজ্ঞানী ছিলেন, উনি হচ্ছেন উইস্টারম্যান। 1940 সালে প্যারামেসিয়াম কাউডাটাম, এটা হচ্ছে আরেকটা স্পিসিস প্যারামেসিয়ামের, তার মধ্যে উনি এই ধরনের প্রজননের বর্ণনা দেন। এটার নাম হচ্ছে সাইটোগ্যামি, ঠিক আছে। এবং এটি হচ্ছে যে এই প্রক্রিয়ায় সংশ্লেষের মতোই কনজুগ্যান্টটি 2টি করে প্রোনিউক্লিয়াস গঠন করে। তারপর তারা কি করে, তাদের মধ্যে নিউক্লিয়াসের আদান প্রদান না হয়ে স্ব কনজুগ্যান্টে প্রোনিউক্লিয়াসদের সাথে মিলিত হয় এবং তারা পরিশেষে পৃথক হয়ে যায়। এখানে যেমন পরস্পরের মধ্যে স্থান বিনিময় হয়, কিন্তু ওই সাইটোগ্যামির মধ্যে কোনো স্থান বিনিময় হয় না। তারা নিজেদের মধ্যেই কি করে, একটা আদান প্রদান করে। তো সেটাকে বলা হয় সাইটোগ্যামি। আচ্ছা, আরেক ধরনের প্রজনন প্রক্রিয়া রয়েছে প্যারামেসিয়ামের মধ্যে দেখা যায়। এটা হচ্ছে একজন বিজ্ঞানী উডরাফ এবং আরেকজন বিজ্ঞানী আর্ডম্যান, এনারা 1914 সালে একটি প্রজনন প্রক্রিয়ার বর্ণনা দেন, সেটির নাম হচ্ছে অ্যান্ডোমিক্সিস। অ্যান্ডোমিক্সিস প্রক্রিয়ায় কী হয়, এই 2 বিজ্ঞানী বলেন যে অ্যান্ডোমিক্সিস প্রক্রিয়ায় প্যারামেসিয়াম যে কাউডাটাম যে স্পিসিসটা রয়েছে, তাতে দেখা যায় যে অ্যান্ডোমিক্সিস প্রক্রিয়ায় এখানে কি হয়, প্রক্রিয়ার প্রারম্ভেই হয় কি, ম্যাক্রোনিউক্লিয়াসগুলি বিলুপ্ত হয়ে যায় এবং তারপরে একটি প্যারামেসিয়াম থেকে তারপরে 2টি বিভাজিত হয় ওই মাইক্রোনিউক্লিয়াসগুলি, এবং সেই মাইক্রোনিউক্লিয়াসগুলি 2বার বিভাজিত হয়ে কয়টাই হয়, 2বার বিভাজিত হয়ে 4টি থেকে 8টি হয়, ঠিক আছে, 8টি হয়। তারপরে ওই 8টি যে বিভাজিত প্যারামেসিয়াম থাকে সেগুলি 2টি অপত্য প্যারামেসিয়াম গঠন করে, যাদের প্রত্যেকটিতে একটি করে মাইক্রোনিউক্লিয়াস থাকে। এবং পরবর্তীতে ওই প্যারামেসিয়ামের যে অপত্য প্যারামেসিয়াম যেটা নতুন তৈরি হয়েছিল, সেটার আবার 2বার বিভক্ত হয়, সেটার নিউক্লিয়াসটি 2বার বিভাজিত হয় এবং 4টি ম্যাক্রোনিউক্লিয়াস গঠন করে। এবং তারপরে পরিশেষে অবশেষে কী হয়, 2টি মাইক্রোনিউক্লিয়াস বিভাজিত হয়ে 4টি মাইক্রোনিউক্লিয়াস গঠন করে এবং এভাবে 2টি অপত্য প্যারামেসিয়াম গঠন করে,
যাদের প্রতিটিতে একটি করে ম্যাক্রো এবং 2টি করে মাইক্রোনিউক্লিয়াস থাকে। তো এটার বর্ণনা তোমরা একটু বই থেকে দেখে নিও, এটা ছবিসহ বর্ণনা আছে। এটা এই প্যারামেসিয়ামের কিন্তু ওই অনেকটা এন্ডোমিক্সিসটা অনেকটা ওই কনজুগেশনের মতোই, এবং সেখানেও কিন্তু একটি প্যারামেসিয়াম থেকে 4টি অপত্য প্যারামেসিয়াম সৃষ্টি বা তৈরি হয়ে থাকে। আর আরেকটা প্রজনন প্রক্রিয়া রয়েছে প্যারামেসিয়ামে, সেটাকে বলে হেমিক্সিস। একজন বিজ্ঞানী ডাইলার 1936 সালে প্যারামেসিয়াম আউরেলিয়াতে এই হেমিক্সিস প্রক্রিয়াটি লক্ষ্য করেন, এবং তিনি যা লক্ষ্য করেছিলেন তা হচ্ছে যে এই প্রক্রিয়ায় মাইক্রোনিউক্লিয়াস অংশগ্রহণ করে না। আমরা এতক্ষণ কিন্তু দেখেছি যে ম্যাক্রোনিউক্লিয়াস স্থির অবস্থায় থাকে, কিন্তু মাইক্রোনিউক্লিয়াসটাই ম্যাক্সিমাম অংশগ্রহণ করে। তো এক্ষেত্রে আমরা হেমিমিক্সিসে দেখছি যে ম্যাক্রোনিউক্লিয়াস খণ্ডিত হয়ে কয়েকটি টুকরায় পরিণত হয় এবং সাইটোপ্লাজমের সাথে মিশে যায়। পরবর্তীতে স্বাভাবিক বিভাজনের মাধ্যমে প্যারামেসিয়াম বিভাজিত হয় এবং প্রতিটিতে ম্যাক্রোনিউক্লিয়াস পুনর্গঠিত হয়ে থাকে। তো এই হচ্ছে প্যারামেসিয়ামের প্রজনন প্রক্রিয়া। তোমরা এটার ছবিটি খুব ভালোভাবে এঁকে তারপরে এটা বোঝার চেষ্টা করো। আশা করছি প্যারামেসিয়াম বিষয়ে সামগ্রিক একটি ধারণা আমাদের হয়েছে। তোমরা এই প্যারামেসিয়ামের ভিতরে বেশ কিছু যে জুলজিক্যাল কোড ওয়ার্ডগুলি রয়েছে সেগুলি সম্পর্কে ভালোভাবে জানবে। তো আজ এ পর্যন্তই থাকলো। তোমরা সাবধানে থাকবে, আমাদের সবার জন্য দোয়া করবে। আল্লাহ হাফিজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।